অনুষ্ঠান এবং চাতাল সম্মেলনের এটা প্রথম বর্ষ এবং ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কথা এবং চাতাল সম্মেলনের কথা বলতে গেলে এই অভিনব আয়োজনের জন্য প্রথমেই গোপালের নামটি করতেই হয়। আমাদের গোপালের কথা বললেই মনে হয় যেন অভিনব কিছু একটা ভাবনা, অভিনব চিন্তা ওর মাথার মধ্যে রয়েছে। বর্ণ পরিচয় করেছিলাম গোপাল সুবোধ বাংলা। তো গোপাল যে শুধু সুবোধ নয়, তার সাথে সুদক্ষ, সুপরিচালক, সুপ্রশাসক এবং তার সঙ্গে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন এবং প্রখর দায়িত্ববোধ, এই সব মিলিয়ে গোপাল আমাদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে এই অভিনব একটা আয়োজন আমাদের সঙ্গে উপস্থাপিত করার জন্য গোপালের জন্য আমরা শুরুতে একটা করতালি সবাইকে দিতেই পারি। আমি মূল আলোচনা এবার প্রবেশ করেছি। এখানে নিত্যরঞ্জন দেবনাথ রয়েছেন শতানিক পত্রিকার সম্পাদক। 2022 সালের 1 অক্টোবর নিত্যদার শতানিকের ষষ্ঠীর দিন শতানিকের পুজোর সংখ্যা প্রকাশের অনুষ্ঠান ছিল। প্রত্যেকবারই বলতেন, কিন্তু কোনোবারই যেতে পারতাম না, যেহেতু অফিস আমাদের সপ্তমী অবধি থাকতো, অষ্টমী নবমী বা অষ্টমী দশমী এরকম দুদিন মতো ছুটি পেতাম। সেই 1 অক্টোবর 2022 ছিল শনিবার, ছুটি ছিল। আগেই নিত্যদা যোগাযোগ করে বলে রেখেছিল, তুমি তাহলে এদিন আসছো? আমি বললাম হ্যাঁ, সম্ভবত আসছি। তাহলে তোমাকে বলতে হবে একটা অভিনব বিষয়। উনি দিয়েছিলেন খাও খাও বুধ হয়ে ডুবে যাবে। সেই অনুষ্ঠানটা মানে সিরিয়াস সেমিনার বসে অনুষ্ঠান থেকে মাথাটাকে একটু অন্যদিকে, একটু হালকা মেজাজে, অথচ সাহিত্য সমৃদ্ধ অনুষ্ঠান, সেই প্রথম সুযোগ আমি পেয়েছিলাম নিত্যদার 2022 সালের 1 অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন শতানিকের প্রকাশ অনুষ্ঠান। আর আজ এটা দ্বিতীয় অনুষ্ঠান, যেখানে বিষয়টা ঠাকুর বাড়ি, চা চর্চা সমস্তই আছে, বিষয়টার মধ্যে যেন হালকা চালে একটু চলার স্বাধীনতাটাও আছে, একটা রিফ্রেশিং মুড যাবে। সেদিনের অনুষ্ঠানের একটা ছোট্ট লিঙ্ক নিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। যে কারণে অনুষ্ঠানটার কথা বললাম, সেদিনকে আমি বলেছিলাম যে এই যে মানুষের চাকে যদি আমরা পানীয় হিসাবে, তার সঙ্গে চায়ের সঙ্গে যদি একটা নেশার সম্পর্ক ধরি, সেটা অস্বীকার করা যায় না। তাহলে মানুষের ইন্ডেক্সে চায়ের স্থানটা কোথায় নেশা হিসাবে? খুব মজার ব্যাপার। হাতের আঙুল দিয়ে সেই ইন্ডেক্সটা পরিমাপ করা হয়। আমরা চা যখন ধরি, চায়ের ধরার পদ্ধতি হচ্ছে এই যে কাপের হ্যান্ডেলটা ধরলাম, ইন্ডেক্সে একটা আঙুলের হাফ, তার মানে চায়ের ওই বিচারে চায়ের ইন্ডেক্স হচ্ছে 0.5 হাফ। তারপরে এক হচ্ছে এইভাবে ধরে আমরা গুড়াকু সেবন করতে দেখি, তাহলে গুড়াকুর ইন্ডেক্স হচ্ছে 1, চা 0.5 মানে হাফ, গুড়াকু যেহেতু একটা আঙুল দিয়ে হয়, গুড়াকু হচ্ছে 1। এই দুটো আঙুল দিয়ে টিপে নস্যি, আপনারা জানেন নস্যির ইন্ডেক্স হচ্ছে 2। আর এই যে আপনারা এই ভঙ্গিমায় আপনারা জানেন যে সিগারেট, বিড়ি, এইটা হচ্ছে 2.5, দুটো আঙুল এবং হাফ, 2.5। আড়াই হচ্ছে তাহলে সিগারেট অথবা বিড়ি বলে। এর পরের ধাপে 3, দেখুন পান যখন আমরা মুখে দিই, পানের এই 3টে আঙুলকে নিয়ে আমরা মুখে দিচ্ছি। পানের এই যে নেশার সূচকে আঙুলের পরিমাপে তার পয়েন্ট হচ্ছে 3। আর গ্লাস যখন ধরে আমরা মদ্যপান কেউ করে, গ্লাস ধরে, সেইটা কিন্তু তার ইন্ডেক্স হচ্ছে 5টা আঙুলই আছে, 5। আর এই আঙুলের ইন্ডেক্সে সবার উপরে 10টা আঙুলই কাজে লাগছে, সেটা আপনারা বুঝতেই পারছেন যে গাঁজা কলকে সেবানের। তাই শুরুটা একটু হালকা মেজাজেই করা গেল। চায়ের ইন্ডেক্স 0.5 এবং তার একেবারে মাথার উপরে গাঁজার ইন্ডেক্স কিন্তু 10।
আজকের এই যে চাতালের অভিনব অনুষ্ঠান, এইরকম অনুষ্ঠানের কথা বলতে গেলে একটি অনুষ্ঠানকে অস্বীকার করা যায় না। সেটা হচ্ছে অনেকদিন আগে 28শে জানুয়ারি 1899। সেই অনুষ্ঠানের সাথে আজকের অনুষ্ঠানের একটা যোগসূত্র বা মিলও আপনারা করতে পারেন। আজ থেকে 126 বছর আগে যে কোনো চা চক্রের অনুষ্ঠানে কিন্তু এই দিনটার কথা বলতেই হবে, মাথায় রাখতেই হবে, চলে আসে ইতিহাসগতভাবে। কেন? 28শে জানুয়ারি 1899 সেই দিনটার ছিল শনিবার। আজকের চাতাল সম্মেলনে দেখুন আজকের দিনটাও শনিবার। আমি কিছু যোগসূত্র স্থাপন করছি। সেই দিনে প্রথমে ওই অনুষ্ঠানটা বলে দিয়ে ওই অনুষ্ঠানটার আয়োজক ছিলেন ভগিনী নিবেদিতা। সেই অনুষ্ঠানটা প্রথমে হওয়ার কথা ছিল তার স্কুল বাড়িতে, কিন্তু স্কুল বাড়ি থেকে অনুষ্ঠানটা শিফট করতে হয়। তার কারণ হচ্ছে স্কুল বাড়িতে পায়রার উপদ্রব ছিল। দেখুন, গোপাল চাতাল সম্মেলন কিন্তু প্রথমে ওর বাড়ির ছাদে করবে বলে ভেবেছিল। পরবর্তীকালে এটা কিন্তু শিফট হয়ে আজকে যেখানে আমরা অনুষ্ঠানটা চলছে, আমরা দেখছি অনুষ্ঠানটা চলছে, সেটা কিন্তু এইটা। তার মানে ওখানেও একটা শিফট হয়েছিল। উনি ওই পায়রার উপদ্রবের জন্য স্কুল বাড়ি থেকে ভগিনী নিবেদিতা তার চায়ের অনুষ্ঠানটা শিফট করেছিলেন। এখানেও কিন্তু আমরা দেখলাম গোপাল প্রথমে ভেবেছিল অনুষ্ঠানটা হবে ওর বাড়ির ছাদে, কিন্তু অনুষ্ঠানটা শিফট হয়ে আজকে অনুষ্ঠানটা অন্য জায়গায় যেখানে এখন অনুষ্ঠানটা চলছে সেটা হবে। দুটো মিল সেদিনের অনুষ্ঠানের সাথে করলাম, আরো মিল আমি বলছি। সেদিনকের অনুষ্ঠানে হয়েছিল তার খোলা যে জায়গা, খোলা বারান্দায় হয়েছে। খোলা বারান্দাটাকে এক অর্থে আমরা চাতালও বলতে পারি। তাই সেই অর্থে সেদিনের সম্মেলন ও চাতাল সম্মেলনে এক অর্থ ছিল। আর তার থেকেও বড় কথা, সেদিন অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন। সেদিনকের 28শে জানুয়ারি 1899 সেই অনুষ্ঠানে 10 জন উপস্থিত ছিলেন। নামগুলো বললে আপনারাও আশ্চর্যান্বিত। জগদীশচন্দ্র বসু সস্ত্রী উপস্থিত ছিলেন, অর্থাৎ জগদীশচন্দ্র বসু এবং অমলা বসু সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। আর ছিলেন মোহিনী মোহন চট্টোপাধ্যায়। মোহিনী মোহন চট্টোপাধ্যায় বিশিষ্ট থিওসফিক্যাল সোসাইটির পণ্ডিত জ্ঞানী মানুষ। সঙ্গে ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। তার সঙ্গে ডক্টর প্রসন্ন কুমার রায় সস্ত্রীক ছিলেন। প্রসন্ন কুমার রায় এবং তার স্ত্রী সরলা রায় ছিলেন। স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী এবং তার মেয়ে সরলা দেবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর যে দুজন বাকি রইলেন, তিনি সেই দুজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ। বুঝতেই পারছেন যে চায়ের আড্ডা, চায়ের সম্মিলন এর কথা বলতে গেলে 28শে জানুয়ারি 1899 ওই অনুষ্ঠানটার কথা না বললে চায়ের অনুষ্ঠান, যে কোনো চায়ের অনুষ্ঠানের সম্মেলনের আড্ডাটা হয়তো কিছুটা অবহেলাই থেকে যায়, অপূর্ণই থেকে যায়। এখন একটা প্রশ্ন আছে। আজকে দেখুন এই যে গোপালের এই আয়োজনে চাতাল সম্মেলনে, এখানেও কিন্তু হুগলি বা এটা অঞ্চলে সমস্ত গুণী সাহিত্যিক মানুষ, কবি সাহিত্যিক এখানে উপস্থিত রয়েছে এবং তারাও এই অঞ্চল, এই জেলার ব্যাধি রেখে এই রাজ্যেরও তারা অত্যন্ত বিশিষ্ট মানুষ। তাদের সামনে বলার সুযোগ আমি বারবারই পাই এবং এটা আমাকে সমৃদ্ধ করে, আমাকে তাদের আশীর্বাদ ভালোবাসা আরো এগিয়ে নিয়ে যাওয়ার পথ সুগম করে। তার সঙ্গে একটা প্রশ্ন থেকেই যায়। ভগিনী নিবেদিতা সেদিনকে জগদীশচন্দ্র বসু, তার ওয়াইফ রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী, তাদের নিয়ে চা চক্রের আয়োজন করতে গেছিলেন কেন? কি কারণে সেদিন চায়ের আয়োজন করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু একটু বুঝতে হবে। বুঝতে গেলে একটু গভীরে যেতে হবে। এই 28শে জানুয়ারির আগে 1 জানুয়ারি 1899 ম্যাকলাউড একটা চিঠি লিখছেন নিবেদিতা। সেই চিঠিতে উল্লেখ করছেন যে রাত্রিবেলায় স্বামীজি এসেছিলেন। বলছেন রাজাজির ব্যাকেটে চিঠিতে লিখছেন স্বামীজি। তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে রাজার পাই না, রাজাজি মানে হচ্ছেন কিন্তু স্বামী বিবেকানন্দ। সেখানে বলছেন পরের দিন সকালে এসে স্বামীজি আলোচনা করতে করতে বললেন যে
ব্রাহ্মণের মধ্যে ঢুকে পড়ো। বুঝতেই পারছেন সেদিনকে ভগিনী দেবী তার আয়োজিত সেই অনুষ্ঠানটা, চায়ের সম্মেলনের একটা যোগসূত্র পাচ্ছি আমরা। সেই 1 জানুয়ারি 1899 নিবেদিতার সাথে ম্যাকলায়নের যে চিঠি বিনিময় হচ্ছে তার মধ্যে স্বামীজির কথা উল্লেখ রয়েছে, ব্রাহ্মণের মধ্যে ঢুকে পড়ো। গোপালের সাহিত্যিকদের মধ্যে নতুন করে ঢোকার জন্য আর অবকাশ নেই। ওই বইমেলায় হচ্ছে গোপালের সেই সিগনেচার জায়গা, যেখানে আমরা জানি সে সাহিত্যিকদের মধ্যে নয়, সাহিত্যিকদের অন্তরেই রয়েছে। গোপাল না থাকলে হুগলি জেলা বইমেলার রং কিন্তু অনেকটাই ফিকে হয়ে যেত, এটা বলার কারণে। এইবার সেই ঐতিহাসিক ঢাকা সম্মেলনের মধ্য দিয়ে, যেখানে নিবেদিতা এবং রবীন্দ্রনাথ রয়েছেন, স্বামী বিবেকানন্দ রয়েছে, সেখানে রবীন্দ্রনাথ 3টি গান গিয়েছিলেন। সেই 3টি গানের মধ্যে একটি গানকে সহজেই খুঁজে পাওয়া যায়, বেলা গেল তোমারও পথে। এই গানটি সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ গিয়েছিলেন। গানটি স্বরলিপিকার ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, শিলাইদহে এই গানটি রচিত হয়েছে। আরো 2টি গান গিয়েছিলেন, কিন্তু সেই 2টি গান এখনো পর্যন্ত ইতিহাস ঘেটে সঠিকভাবে বলা যায় না। যেমন বলা যায় 3টি গানের মধ্যে একটি গান বেলা গেল তোমারও পথে, এই গানটা বলা যায়, কিন্তু আরো 2টো গানের ক্ষেত্রে সঠিকভাবে বলা যায় না। কিন্তু সেই সময় 6টা ব্রহ্মসঙ্গীত লিখেছিলেন নাগোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ। বলা হয় ওই 6টা ব্রহ্মসঙ্গীতের থেকে সম্ভবত যে কোনো 2টি গান উনি ওখানে লিখেছিলেন। হাই পিপাসা না হুলি, তার মধ্যে এই গানটি এবং আরেকটি গান আছে দিন উড়াবে সংসারী। এই যে 3টি গান, তার মধ্যে প্রথম গানটির নিঃসংশয়, তার পরের 2টো গানটি কিন্তু এখনো পর্যন্ত গবেষণা বা চিন্তার অবকাশ রয়ে গেছে, চিন্তা ভাবনা চলছে। যদিও এই 3টে গানটি মনে হয় বা বলা হয় এখনো পর্যন্ত সবচেয়ে অথেন্টিক। আমরা এবার একটু আগে ম্যাডামও বলছিলেন, মুখেও শুনছিলাম চীন প্রসঙ্গ, চায়ের সঙ্গে চীনের যোগসূত্র। ম্যাডাম বললেন চীনের মাধ্যমেই প্রথম এখানে ভারতে চায়ের সূত্রপাত ইত্যাদি। সেখানে একটা 1948 সালে বার্ষিক আনন্দবাজার পত্রিকা, সেখানে লিপটন চা কোম্পানির একটা বিজ্ঞাপন বেরোল। সেই লিপটন চা কোম্পানির বিজ্ঞাপনে বলা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা বা গানের 4টে লাইন দেওয়া হচ্ছে। চাষ প্রিয় চঞ্চল চাতক দল চলো চলো চলো, চাষ প্রিয় চঞ্চল চাতক দল চলো 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 রে, টকবক উচ্ছল কাফলিতল জল কল কল করে। রবীন্দ্রনাথের সুসীম চা চক্র এই কবিতাটা প্রহাসিনী কাব্যগ্রন্থে রয়েছে। প্রহাসিনী কাব্যগ্রন্থের প্রথম লাইনটার পরের লাইনগুলো হচ্ছে এটা, চাষ প্রিয় চঞ্চল চাতক দল চলো 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 হে, টকবক উচ্ছল কাফলিতল জল কল কল হে। এর পরের লাইনটাই দিকে যদি দৃষ্টি দেওয়া যায় তাহলে রয়েছে এলো এলো চীন গগন হতে। এই যে চীনের সূত্রটা উনি বলেছেন, রবীন্দ্রনাথের ওই কবিতার পরের লাইনে আছে এলো চীন গগন হতে, পূর্ব পবন স্রোতে রসধর পূর্ণ, শ্যামল রসধর পূর্ণ। তাহলে চীনের কথা ম্যাডাম বললেন, চীনের যোগসূত্রটা আমরা এবার দেখতে পারি। রবীন্দ্রনাথ চীনে গেছিলেন 1924 সালে। সেই রবীন্দ্রনাথের ওই চীন সফরে 1924 সালে তার দোভাষী হিসাবে ছিলেন সুসীম। সুসীম একটু পরিচয় দেওয়া দরকার। এই যে সুসীম চা চক্র কবিতাটা উনি লিখেছেন প্রহাসিনী কাব্যগ্রন্থে, শান্তিনিকেতনে সুসীম চা চক্র উনি স্থাপন করেছিলেন, সুসীমকে অনার। সুসীম হচ্ছে সেই অনুষ্ঠানটা, এই যে প্রায় মাস ধরে 1924 সালে রবীন্দ্রনাথ চীনে ছিলেন, সেই অনুষ্ঠানের দোভাষীর ভূমিকা নিয়েছিলেন সুসীম। সুসীম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। তার আগে উনি আমেরিকা থেকে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন। অত্যন্ত তরুণ অধ্যাপক, প্রাণবন্ত, রবীন্দ্র সাহিত্য, পাশ্চাত্য সাহিত্য, প্রাচ্য সাহিত্য সম্বন্ধে তার প্রচুর আগ্রহ সেই সময়। এবং রবীন্দ্রনাথের প্রত্যেকটা অনুষ্ঠানে কবির পাশে থেকে নিয়মিত নোট নিয়েছেন, নোট সংগ্রহ করেছেন এবং সেই তাকে কিভাবে আরো নিজেকে সমৃদ্ধ করা যায় সেটা নিয়ে কবির সঙ্গে প্রতি মুহূর্তে আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ ওই গোটা সফরে এতটাই ইমপ্রেসড ছিলেন
যে উনি ফিরে এসে শান্তিনিকেতনে চা চক্র, সুসীম চা চক্র, বা যাকে সংক্ষিপ্ত নাম বলা যায় চাক্র, সেই সুসীম চা চক্র শান্তিনিকেতনে আয়োজন করলেন। প্রহাসিনী কাব্যগ্রন্থে যে কবিতার কথা বললাম, কবিতাটা লিখলেন এবং হায় 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 দিন চলে যায় এই গানটা সুরারোপ করলেন, যেটা ওই যে লাইনটা হচ্ছে চাষপ্রিয় চঞ্চল চাঁদ। এইবার এই যে সুসীম কিন্তু শান্তিনিকেতনে এসেছিলেন রবীন্দ্রনাথ 1924 সালে ওখান থেকে চলে এলেন। সুসীম শান্তিনিকেতনে এসেছিলেন 1928 সালে। এবং শুধু তাই নয়, টক্স ইন চায়না এই বইটা রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন সুসীম। যদিও এটা দুর্ভাগ্যের বিষয়, 1931 সালে এই প্রতিভাবান তরুণ অধ্যাপক সাহিত্য অনুরাগী তার অকাল প্রয়াণ ঘটে এবং চীনে একটা বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় 1931 সালে। সেটা একটা দুঃখজনক ঘটনা। কিন্তু এই যে চায়ের চর্চা বলল, ঠাকুরবাড়ির চর্চা আসছে, সেখানে বলতে গেলে বলতেই হয় যে ভারতে কিন্তু চীনের যোগসূত্রের পরও ভারতে চায়ের সূত্রপাত কিন্তু আসাম থেকে। ভারতে প্রথম ইংরেজরা চা বাগান আবিষ্কার করলো আসামে, এবং আসাম থেকে এই যে বললেন ঠাকুরবাড়ি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আসামে চা বাগান আবিষ্কার হচ্ছে 1820-21 এই সময়, 21-22। আর লর্ড বেন্টিং চাকে বিদেশে রপ্তানি করার পারমিশন দিচ্ছেন 1834 সালে। এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিন্তু ততটাই ব্যবসায়িক মনোবৃত্তি ছিলেন, ততটাই ব্রিটিশদের সমকক্ষ হওয়ার জন্য বাঙালি জাতি মেরুদণ্ডটাকে তৈরি করছিলেন। উনি চেয়েছিলেন বাঙালিও ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলবে, মেরুদণ্ড সোজা করে তাদের সামনে দাঁড়াবে। তাই তুমি যদি রপ্তানি করতে পারো বিদেশের চা, আমরাও করতে পারি। 1834 সালে লর্ড বেন্টিং ওই ছাড়পত্র দেওয়ার পর দ্বারকানাথ ঠাকুর প্রথম আসামের চা বিদেশে রপ্তানি করেন। এই দিক দিয়ে ঠাকুরবাড়ির অন্য সমস্ত বিষয়ের মতো দ্বারকানাথ ঠাকুর কিন্তু এখানেও আমাদের প্রতীক। এইবার চা প্রসঙ্গে আসলে এই যে সুসীম চা চক্র আয়োজন করলেন, তার পরিবেশনের দায়িত্বে ছিলেন কিন্তু অমিতা চক্রবর্তী। এই অমিতা চক্রবর্তী হচ্ছে অজিত কুমার চক্রবর্তী, শান্তিনিকেতনের প্রথম দিকের আশ্রমে অজিত কুমার চক্রবর্তীর মেয়ে। এবং তাকে এতটাই পছন্দ হয়েছিল কবি, ঠাকুর পরিবারে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন। বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলে অরুণেন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে অজিতেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছিল এই অমিতা চক্রবর্তী, ঠাকুর পরিবারে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু সেদিনকে চা পরিবেশনের রীতি শান্তিনিকেতনে কিভাবে হয়েছিল, এইখানে আসে কিন্তু জাপানের প্রসঙ্গ। জাপানে উনি 1924-এ চীনে গেছিলেন, জাপানে গেছিলেন 1916। সম্পূর্ণ জাপানি রীতিতে সেদিন চা পরিবেশন হয়েছিল। জাপানি রীতিটা কিরকম? জাপানে কিন্তু সমবেত চা পরিবেশন হয় না। আমরা যেমন সবাই মিলে চায়ের আড্ডা, চায়ের দোকান, যে কোনো জায়গায় দেখা হলে, যে কোনো বাড়িতে 4-5 জন মিলে বসে গেলাম আড্ডা, জাপানে সেই প্রথাটা নেই। জাপানে কি আছে? জাপানে সমবেতভাবে চা যে জায়গাটা পরিবেশন হবে সেই জায়গাটা একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া। তারপরে যিনি চা তৈরি করতেন এবং পরিবেশন করতেন তাকে বলা হতো টি মাস্টার। কিন্তু রবীন্দ্রনাথের এটা পছন্দ কেন? ছন্দের কারিগর এবং ছন্দ ভাঙার কারিগর। ওই যে জাপানি চা পরিবেশন রীতিতে অদ্ভুতভাবে একটা ছন্দ ছিল। সেই ছন্দটা কিরকম? জাপানিরা এই যে ওকামা হচ্ছে যে পাত্রে চা তৈরি করে, জাপানিরা তাকে বলেন ওকামা। আর কিসাকু হচ্ছে যে কাঠের হাতল, যেটা দিয়ে ওই চা ওখানে দেওয়া হয়, চা তোলা হয়, ওটাকে বলা হয় জাপানি ভাষায় কিসাকু। যে পাত্রে চা ঢালা হয় তাকে বলা হয় নাতসুমে, জাপানি ভাষায় তার নাম হচ্ছে নাতসুমে। আর যে সুদৃশ্য কাপে পরিবেশন করা হয় সেটাকে জাপানি ভাষায় বলে চাওয়ান। ওখানে রবীন্দ্রনাথ দেখলেন যে কি অসাধারণ ছন্দের মতো জাপানি মেয়েরা আসছে, তারা চা ধোয়া থেকে শুরু করে চায়ের ওই জল ফুটানো হচ্ছে, অর্থাৎ কিসাকু দিয়ে ওখানে চা দিচ্ছে। তারপরে সেই চা প্রস্তুত হলে সেটাকে চাওয়ানে নাতসুমেতে ঢালা হচ্ছে, সেখানে ঢালার পর সেখান থেকে আবার চাওয়ানে অর্থাৎ চা কাপে চাটা দিয়ে পরিবেশন করা হচ্ছে। চা পরিবেশনের রীতিটা এই সমস্ত প্রক্রিয়াটা আমি এত তাড়াতাড়ি বললাম, কিন্তু অপূর্ব ছন্দময় একটা পদ্ধতি রবীন্দ্রনাথ ওখানে দেখলেন, মুগ্ধ হয়ে
এই যে শান্তিনিকেতনের সুষম চা চক্র, অমিতা চক্রবর্তী কিন্তু জাপানি পোশাক পরিধান করে ওই যে জাপানি পদ্ধতিতে কিন্তু চা পরিবেশন হয়েছে। এবং এই পদ্ধতিটার আরো নিয়ম হচ্ছে যে সমবেতভাবে না বললাম তাহলে কেন, এখানে নিয়ম হচ্ছে যিনি বিশেষ অতিথি তিনি তার সামনে এসে টি মাস্টার আগে দাঁড়াবেন, তাকে চাওয়ালে অর্থাৎ চায়ের কাপে নাকসুমে থেকে চাটা ঢেলে দেওয়া হয় এবং চাটা হিসাব তো চায় এই হাতলটা দিয়ে ওটা ঢেলে দেওয়া হয়। সেই চাটা যিনি প্রধান অতিথি তিনি আগে খাবেন, তিনি চা খাওয়ার পর তারপর কিন্তু প্রত্যেকের কাছে গিয়ে চাটা পরিবেশন করা হয়। অর্থাৎ সমবেতভাবে পরিবেশন কিন্তু প্রথমেই হলো। আগে টি মাস্টার প্রধান অতিথিকে খাওয়াবেন, তিনি কোথায় বসবেন, ওই চা চক্রের একদম ডান দিকের সিটটায় উনি বসবেন। এই হচ্ছে জাপানি চা পদ্ধতি। এবং রবীন্দ্রনাথের এত ভালো লেগেছিল সুষম চা চক্র 1924 সালে ফিরে এসে শান্তিনিকেতন চালু শুধু করলেন না, জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ যে এই জাপানি রীতিতেই চা পরিবেশন কিন্তু চালু করেছেন। খালি একটাই সাবস্টিটিউট করেছেন, ওখানে কাঠের উনুনে চা তৈরি হতো। জোড়াসাঁকোতে ওই ব্যবস্থাটা করতে পারেন যে কয়লা দিয়ে করেছেন। বাদ বাকি সমস্ত জাপানি পদ্ধতিতে চা পরিবেশন রীতি ওখানে অনুসরণ করতে হবে। তবে ঠাকুরবাড়ির চা পরিবেশন মানেই কিন্তু সেখানে অন্যান্য অতিথিদের শুধু নয়, সাহেবদের কাছেও সেটা ছিল একটা অত্যন্ত গর্বের বিষয়। সমস্ত সাহেবরা চাইতেন ঠাকুর পরিবারের চা পরিবেশনের সময় তাদের আমন্ত্রণ করা হবে। এমনকি প্রথম ছোট লর্ড কারমাইকেল ওই ঠাকুরবাড়ির চা পরিবেশন অনুষ্ঠানে এসেছিলেন। তিনি যখন আসছেন, মোটর গাড়ি চেপে আসছেন এবং ভোরসোয়া ঠাকুরবাড়ির ওই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির 5 নং জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ভোরসোয়ার এসে আগে থেকে দাঁড়িয়ে থাকছে। পাড়া প্রতিবেশী লোকেরাও বুঝতে পারছেন যে ঠাকুরবাড়ির চা চক্রে কোনো সাহেব আসছেন। এবং লর্ড কারমাইকেল সেই অনুষ্ঠানে এসে সেই অনুষ্ঠানে ওনার পছন্দ হয়েছিল কড়াইশুঁটি চিড়ে ভাজা। ঠাকুরবাড়িতে কড়াইশুঁটি চিড়ে ভাজা চার সঙ্গে পরিবেশন হয়েছিল এবং এটা এতই পছন্দ হয়েছিল সেই কড়াইশুঁটি চিড়ে ভাজা উনি টিনের কৌটো করে ইংল্যান্ডে নিয়ে গেছিলেন। চিন্তা করে দেখুন, একজন লর্ড কারমাইকেল প্রথম ঠাকুরবাড়ির ছোটরা তিনি ঠাকুরবাড়ি জোড়াসাঁকোতে এলেন এবং শুধু চা খেলেন না, ঠাকুরবাড়ি তার নিজস্ব ট্র্যাডিশন অনুযায়ী চিড়ে ভাজা কড়াইশুঁটি ওনার এত পছন্দ হলো টিনের কৌটে ওরা সঙ্গে করে নিয়ে গেলেন। তবে ঠাকুরবাড়ির চা চক্রে কি মজার গল্প হয়নি? হ্যাঁ, মজার গল্প তো নিশ্চয়ই একটা তো করতেই হয়। সেই সময় অবনীন্দ্রনাথ ঠাকুর অনেকটাই ছোট। তাকে সে খবর পেয়েছে যে আজকে এরকম সাহেবরা আসবে এবং ওই লম্বা বারান্দায় তারা বসবে চা খাওয়া। তাকে ওই সাহেবি ড্রেসে সকালবেলাতেই ছোট তাকে নীল একটা কোট পরিয়ে দেওয়া হয়েছে, তার সাথে প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে, সে বেশ সেজে গুজে আছে। কিন্তু তাকে বৃদ্ধ রামলাল বারবার বলে দিয়েছে তুমি কিন্তু ওই ওরা ডাকলেও ওদের কাছে যাবে না, তুমি দূর থেকে সব দেখবে, তোমাকে কই কই করে বলে দেওয়া হচ্ছে তুমি কিন্তু ওই সাহেবরা যখন ডাকবে তুমি ওখানে যাবে না, যদি তুমি যাও ভুল করে কিন্তু কিছু খাবে না। রামলাল কানে কানে এই কথাটা বলে দিয়েছে। এখন ও দেখছে শুধু চা তো নয়, সাহেবরা এসছে মাখন, ওস্ট, বিস্কুট, কাজু বাদাম, অনেক রকম খাবার পরিবেশন হচ্ছে। নীল সুট পরা ছোট অবনীন্দ্রনাথ ঘুরে বেড়াচ্ছেন। এই করতে করতে এক সাহেব অবনীন্দ্রনাথকে ডেকে এই তুমি এসো। সে তো রামলালের কথা তখন তার মাথার নেই, তখন সাহেবের ডাকে সেখানে চলে গেছে। গিয়ে তাকে মাখন বিস্কুট সাহেব দিয়েছে। সে যথারীতি সেই মাখন বিস্কুট খেয়েছে। খেয়ে যখন ফিরে এলো তখন দেখছে ওর সাথে আর কেউ কথা বলছে। বাড়ির ছোটরা, বড়রা, মেয়েরা সবাই একটাই কথা বলছে। রামলাল কানে কানে বলছে তুই শালা ব্যাপটাইজ হয়ে গেলি, মানে ওই যে সাহেবের হাতে খ্রিস্টান, তার হাতে তুই খেয়েছিস, তার হাতে খেয়ে তোর ধর্মান্তরিত হয়ে গেল, তুই ব্যাপটাইজ হয়ে গেলি, তোকে কেউ ছোট। অবনীন্দ্রনাথ প্রায় 2 দিন 2.5 দিন, এমনকি খাজাঞ্চিখানে যখন যাচ্ছে সেখানেও বলছে তুই চাতুর্দিন ব্যাপটাইজ হয়ে গেছিস। মন খারাপ করে ও ব্যাপটাইজ মানে বোঝে না, কি হয়েছে বুঝতে পারছে না, শুধু দেখছে। ছোটরা তো বটেই, সবাই কেউ ছোবে না পর্যন্ত। শেষে ছোট পিসি কুকুদিনী দেবী
দুদিন আড়াই দিন বাদে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ঠাকুরের কানে ওসব একটু এইসব করিয়ে লোককে বলে দিল যে না না ও ব্যাপারটা কেটে গেছে, ওর সেইভাবে মুক্তি। আর ঠাকুর বাড়ির চা চর্চার কথার প্রসঙ্গেই নিবেদিতার প্রসঙ্গে যখন তুললামই, একটি চা চক্রের কথা না বললেই নয়, সেটা হচ্ছে কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সাংস্কৃতিকতা আমি বললাম, কিন্তু পাথুরিয়া আমাদের এই যে চুচুড়ো চন্দননগরে আমরা ঠাকুর বাড়ির আলোচনা করি, এর প্রতিকৃত কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির থেকে আগেও পাথুরিয়া। সন তারিখ যদি হিসাব করা যায়, দেখা যায় চন্দননগরের প্রথম দেওয়ান ছিলেন দর্পনারায়ণ। দর্পনারায়ণ 1750, 51, 52 ওই সময়টা। আমরা এখন চন্দননগরের অন্যান্য ইতিহাস, যেমন রবীন্দ্রনাথ আসছেন, রবীন্দ্রনাথ আসছেন 1884, অনেক পরে। সেই রকম চুচুড়োতেও জগমোহন দাস যখন চুচুড়োয় 9,000 টাকা দিয়ে জগমোহন দাসের কাছ থেকে নীলমণি ঠাকুর জমি কিনছেন, 9 কাঠা জমি কিনছেন, এই নীলমণি ঠাকুর কিন্তু দর্পনারায়ণ ঠাকুরের দাদা, তিনিও কিন্তু পাথুরিয়া থানার বংশ। সেই রকম চা চক্রেও যতীন্দ্রমোহন ঠাকুর, নিবেদিতা সারা ভারত, সারা ইউরোপ চষে বেরিয়েছেন, আমেরিকা চষে বেরিয়েছেন। যতীন্দ্রমোহন ঠাকুরের ওই মরকত কুঞ্জ, অর্থাৎ এই সিটিতে মরকত কুঞ্জে ওনার বাড়িতে গিয়ে ওই চা চক্রে উনি আমন্ত্রিত হয়েছিলেন। নিবেদিতা সেই চা চক্রে থেকে ফিরে আসার পর বলছেন যে আমি সমস্ত ইউরোপ ভারতের কথা মাথায় রেখেও বলছি, এইরকম সুসদৃশ্য ড্রয়িং রুম, এইরকম আভিজাত্য বৈভব, তার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন, এটা যতীন্দ্রমোহন ঠাকুরের মরকত কুঞ্জের ওই চা চক্রের যে আসর, তার সমতুল্য আমি আর কোথাও দেখি। তাহলে এখানেও কিন্তু আমরা জোড়াসাঁকো শান্তিনিকেতনের কথা বললেও পাথুরিয়া ঘাটা যতীন্দ্রমোহন ঠাকুরের কথা কিন্তু আমরা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আজকের আলোচনার সময় সংক্ষেপের জন্য দুটি আনতেই বাধ্য হচ্ছে। আসলে মোহনবাগানের আলোচনা করলে যেমন ইস্ট বেঙ্গলের নাম না করলে যেমন আলোচনাটা অপরাধ থেকে যায়, কিন্তু একটা যেন মনটা মানে নুনের একটা অভাব, স্বাদ ঠিকঠাক আসছে না। চায়ের সঙ্গে একটু কফির আলোচনা না করলে যেন একটা বেসুরো লাগে। তো কলকাতা কফি হাউস কিন্তু চায়ের আগমনের অনেকটাই আগে, এবং ইন্ডিয়ান কফি হাউস 1876, এবং তারও পরে আমরা যেটা বর্তমান কফি হাউসের চেয়ার দেখি সেটা কিন্তু 1942, এবং কফির প্রচলন কিন্তু চায়ের থেকে সময়ের বিচারও কিন্তু অনেকটাই আগে। এবং কফি মানে কফি প্রেমিক যদি বলতে পারি, সেক্ষেত্রে আমরা চা মানে ভলতেয়ারের কথা যেমন জানি, সেরকম চা পাল সার্কের কথা জানি, আর্নেস্ট হেমিংওয়ের কথা জানি, লেনিন ট্রটস্কি একদম কফি ভক্ত ছিল, কিন্তু সবাইকেই হারিয়ে দিতে পারেন ওই ভলতেয়ার। দিনে 40 কাপ কফি না পেলে কাজ চলত না। এই নিয়ে অনেক বিদ্রোহ হয়েছে, যেমন বিদ্যাসাগরকে শুনতে হয়েছেন আপনি মধুসূদনকে তো টাকা দেন কেন, মদ খেয়ে উড়িয়ে দেন। বিদ্যাসাগর বলেছিলেন তুমি একটা মেঘনাথ মদ লিখে দেখাও, তোমাকেও দেবো। তো ভলতেয়ারের উদ্দেশ্য তারা বলেছিলেন, ভলতেয়ার মতো তীক্ষ্ণ বুদ্ধির ওই রকম একটা জার্নাল তুমি লেখো, তোমাকেও 40 কাপ কফি কেন, তার থেকে বেশি কাপ কফি। কিন্তু আমরা তো প্রবেশ করেছি চায়ের আসলে। এই চায়ের আসলে সমাজদার কিন্তু ছিলেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চায়ের যদি সমাজদার বলতে হয়, বঙ্কিমচন্দ্রের কোনো তুলনা ছিল না। ও এখানেও কিন্তু ঠাকুর বাড়ির যোগাযোগ আছে। এই যে স্বর্ণকুমারী দেবী তখন কাশিয়া বাগান বাড়িতে থাকতেন, বঙ্কিমচন্দ্র ওই বাড়িতে যেতেন, ওই বাড়িতে গিয়ে চা খেতেন, সঙ্গে কখনো কখনো 2 নাতিকে সঙ্গে নিয়েছেন। এইবার এই বঙ্কিমচন্দ্র যে ওই বাড়িতে মাঝে মাঝে যাচ্ছেন, স্বর্ণকুমারের কানে এসেছিল যে তার ওটা মানে কানে এসেছিল যে তার চাটা পছন্দ করেন, তার চাটা পছন্দ করেন বলেই তার বাড়িতে উনি মাঝে মধ্যেই যান। এই খবরটা পেয়ে স্বর্ণকুমারী দেবী বঙ্কিমচন্দ্রের বাড়িতে একটা চায়ের সুদৃশ্য প্যাকেট, তার সঙ্গে গোলাপ পাঠিয়ে দিয়েছিলেন। আর ঠাকুর বাড়ির চা, এটা তো আমি সাহিত্য জগতে চায়ের সমাজদার বঙ্কিমচন্দ্রের কথা বললাম। ঠাকুর বাড়ির চায়ের সমাজদার কিন্তু যার নামে যায় তিনি হচ্ছে স্বর্ণকুমারী দেবীর হাজবেন্ড, স্বামী জানকীনাথ প্রসাদ, তাকে বলা হয় ঠাকুর বাড়ির চায়ের সমাজদার। আজকের এই অনুষ্ঠানের এই যেখান দিয়ে আমরা শুরু করেছিলাম,
চাষ প্রিয় চঞ্চল চাতক দল চলচল। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই প্রায় চাষ প্রিয় চঞ্চল, এই চাতক দল না বলে আমরা কিন্তু চাতার দল চলচল। এই ঘটনাতেই আমরা গোপালের প্রতি এবং আজকে চা চক্রের প্রতি আন্তরিক টানেই আমরা এসেছি। আজকে আবার বক্তব্য এখানে শেষ হল। শুভ শুভ।